আর 24-এর আগে এবার চাকলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অর্থাৎ কাল তৃণমূলের কর্মী সভা উত্তর 24 পরগনায়। দলের গোষ্ঠীকোন্দল নিয়ে আগেই দলের নেতৃত্ব কড়া বার্তা দেয়। এবার তৃণমূল নেত্রীর বার্তার দিকে তাকিয়ে দল আগামীকাল দুপুরে চাকলা মন্দির সংলগ্ন মাঠে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দেবেন এবং তারপরে সরকারি প্রকল্পের উদ্বোধন এবং তারপরে বড় সড় বিষয় হচ্ছে এই বৈঠক। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, জ্যোতিপ্রিয় মল্লিকহীন উত্তর 24 পরগনায় এই মুহূর্তে কালকে যে দলীয় বৈঠক সেটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে? অনন্ত, দেখো, একেবারে 2024-এর যে লোকসভা, সেই লোকসভাকে পাখির চোখ করে উত্তর 24 পরগনা প্রথম কিন্তু এখানে একেবারে যে কোর কমিটির বৈঠক সেখানে হয়েছিল এই জেলায়। এবং সেই কোর কমিটি বৈঠকে একেবারে প্রাধান্য দেওয়া হয়েছিল কি দুটো বিষয়। একটা হচ্ছে দলের গোষ্ঠীকন্দল, অন্যদিকে যে দুর্নীতি, অর্থাৎ দুর্নীতি করলে তাদের দলে কোনো জায়গা থাকবে না। এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু কোর কমিটি বৈঠক হয়েছিল। পরবর্তীকালে একেবারে এই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 12টার সময় এই দেগঙ্গার চাকলা মন্দিরে প্রথমে মুখ্যমন্ত্রী আসবেন, এসে সেখানে পুজো দেবেন এবং একাধিক যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের তিনি শিলান্যাস করবেন, উদ্বোধন করবেন, এমনটাও কিন্তু প্রশাসন সূত্রে খবর। তারপরই চাকলা মন্দিরের ঠিক পাশেই এই কর্মী সভা করবেন তৃণমূল নেত্রী। মূলত 2024-এ পাখির চোখ এই কারণেই পাখির চোখ করা হয়েছে এই জেলায়, অর্থাৎ 5টি প্রায় লোকসভা কেন্দ্র, বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর, দমদম এবং অন্যদিকে রয়েছে বারাসাত। এই 5টি লোকসভা কেন্দ্রে 2018 সালে 2019-এ কিন্তু ইতিমধ্যেই ব্যারাকপুর শিল্পাঞ্চল, অন্যদিকে মতুয়াদের গড় হিসেবে পরিচিত বনগাঁ, অর্থাৎ এই দুটো কিন্তু হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। ফলে সেদিক থেকে দেখতে গেলে অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ রাজ্যের প্রথম বলা যেতে পারে এই কর্মী বৈঠক, অর্থাৎ 2024-এর লোকসভাকে সামনে রেখে এই প্রথম কর্মী বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মূলত তোমাকে আরো একটি জিনিস জানিয়ে রাখবো, 2021-এও কিন্তু এই জেলায় অর্থাৎ বনগাঁ লোকসভা কেন্দ্রে 4টি বিধানসভা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং বাগদা, এগুলোও কিন্তু হাতছাড়া হয়েছিল, দখল করেছিল অর্থাৎ বিজেপি। ফলে মতুয়াদের গড় হিসেবে পরিচিত এই উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্র সহ একাধিক বিধানসভা রয়েছে। ফলে সেখান থেকে দেখতে গেলে একেবারে বালুহীন, অর্থাৎ জ্যোতিপ্রিয়হীন বৈঠক, অর্থাৎ তিনি এককভাবে বেশ প্রায় 5 থেকে 6 বছর এককভাবে তিনি জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন। পরবর্তীকালে এই জেলা 4টি সাংগঠনিক জেলা হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু একাধিকবার উঠে এসছে গোষ্ঠীকন্দল, অন্যদিকে দুর্নীতি, এগুলো কিন্তু একাধিকবার উঠে এসছে। বিভিন্ন প্রস্তুতি নিয়ে কি বলছেন, বৈঠকের প্রস্তুতি নিয়ে তৃণমূল কর্মীরা, সেটা দেখাবো, তারপরে আবার আসবো তোমার কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসছেন, চাকলা ধামের 50 বছর পূর্তি, সেই উপলক্ষে মন্দির কমিটি আমন্ত্রণ জানিয়েছিল। তিনি আসছেন, তিনি পুজো দেবেন, দেওয়ার পরে সেখানে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন হবে সেই মঞ্চ থেকে। ও তার পরবর্তীতে ওখান থেকে সেরে এসে একটি কর্মী সভা হবে। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটি দ্বারা আয়োজিত এই কর্মী সভা, তার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে জিয়া, আজকে সত্যি তুমি বললে যে 24-এর আগে প্রথম উত্তর 24 পরগনাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উত্তর 24 পরগনাতে আরও একটি বিষয় গত কয়েকদিন ধরে দেখে আসছে মানুষ একেবারে প্রকাশ্যে, বিধায়ক সোমনাথ শ্যাম আর সাংসদ অর্জুন সিংয়ের একেবারে ঝগড়া ঝাঁটি সমস্ত কিছু। কালকে এ নিয়েও বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী? দেখো, তেমনটা অর্থাৎ সেটাও কিন্তু উঠে আসছে, অর্থাৎ ব্যারাকপুর শিল্প অঞ্চলে একদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, অন্যদিকে জগদ্দলের বিধায়ক শ্যাম, তার কিন্তু দীর্ঘদিনের একটা গন্ডগোল। অর্থাৎ একাধিকবার কিন্তু এই মুখ্যমন্ত্রী আসার, তৃণমূল নেত্রী আসার আগে যে প্রস্তুতি বৈঠক হয়েছিল মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে, সেখানেও কিন্তু দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসেছিল। অর্থাৎ যখন এই জগদ্দলের বিধায়ক ঘটনাকে এই মিটিংয়ে যোগদান করেন, সেই সময় যে মুহূর্তে ঢোকেন সেই মুহূর্তে কিন্তু অর্জুন সিং এই মিটিং ছেড়ে বেরিয়ে যান। অর্থাৎ তিনি বলেছেন যে তার সঙ্গে তিনি রাজনীতি ভাঙাচ্ছেন, ফলে তিনি পতাকা ছেড়ে আসুক, তাহলেই তার গুরুত্ব কতটা তাকে আমি দেখে নেব। অন্যদিকে এই জগদ্দলের বিধায়কও তিনিও কিন্তু হুঙ্কার ছেড়েছেন, কোনটা কালো কোনটা সাদা, এই ধরনের উক্তিও কিন্তু দিয়েছেন। সবটাই কিন্তু মানুষ জানে। এবং তিনি যে একেবারে লোকসভা কেন্দ্রের বিজেপির আসনে জিতে পরবর্তীকালে তৃণমূলে যোগদান করেছেন, তিনি এখনো বিজেপিতে আছেন, এমন এই ধরনের মন্তব্যও
কিন্তু করেছেন জগদ্দলের বিধায়ক, ঠিক। ফলে সেদিক থেকে একটা দ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে এই জেলায় একাধিকবার গোষ্ঠী কন্দলের সামনে না, এসেছে, বিশেষ করে অন্যদিকে সোমনাথ দুর্নীতি- শ্যাম এবং অর্জুন সিং এখন যে ঝগড়া করছেন মিডিয়ার সামনে সেটাই উঠে আসছে, আর সেটা নিয়ে অবশ্যই দেখব আমরা কি বার্তা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সোমনাথ শ্যামের বিরুদ্ধেই ফাঁসানোর অভিযোগ করলেন অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং। ভিকি যাদব খুনে যিনি গ্রেফতার হয়েছিলেন, তারপর থেকেই সোমনাথ শ্যাম আর অর্জুন সিং এর মধ্যে ঝগড়া বিবাদ চলছে। এ বলছে তো ও বলছে, এক ধাপ ওপরে এ তো আরো এক ধাপ ওপরে। অর্জুন সিং এর ভাইপো, আর এখান থেকে রাজনীতি গরম উত্তর 24 পরগনায়। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, পাপ্পু সিং কি দাবি করলেন অর্জুন সিং এর ভাইপো? দেখো, পাপ্পু সিংকে এর আগে 5 দিনে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, আজ আবার তাকে আদালতে নিয়ে আসা হয়। আদালতে ঢোকবার সময় তিনি কিন্তু চিৎকার করে বলতে থাকেন তাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে এবং ফাঁসিয়েছে হচ্ছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি কিন্তু চিৎকার করে এই কথা বলতে থাকেন বারবার। এই ঘটনায় কিন্তু একটা নতুন করে পাপ্পু সিং এর মুখেও একই কথা। পুলিশ আজকে তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে, ফলে আগামী 7 দিন পরে আবার তাকে কোর্টে আনা হবে। যদি এই পাপ্পু সিং কিন্তু ঢোকার সময় সাথে সাথে তিনি বলতে থাকেন। আমার সঙ্গে অরুণ তুমি থাকো, তুমি শোনো। আমার সঙ্গে রয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথ বাবু, পাপ্পু যাদব কি বললেন একবার আপনাকে শোনাই। পাপ্পু সিং কে করেছে, কেন কে করেছে, কেন পাপ্পু সিংকে ফাঁসিয়েছেন আপনি, পাপ্পু সিং বলছেন। অর্জুন সিং এর ভাইপো, আপনি খুব ভালো করে জানেন। দেখুন, কে কি বললো সেটা নিয়ে আমার কিছু জায়গায় আসে না। ভিকি যাদব খুন হয়েছে এবং পুলিশ তার তদন্ত করে যেটা পেয়েছে সেটাই করছেন। আইনের পথে চলবে, আইন কাউকে ছাড়বে না। যাকে পেয়েছে তাকে গ্রেফতার করেছে, এটা নিয়ে আমার আপনার কোনো বক্তব্য নেই। পুলিশের তদন্ত করে দিয়ে যাচ্ছে এবং আইনের পথেই চলে। না, তার মানে কি আপনি বলছেন যে পাপ্পু সিংই খুন করেছে অর্জুন সিং এর নির্দেশে? আপনি যেটা আগে বলেছিলেন এবং এর আগে আপনি দাবি করেছিলেন প্রচুর খুনের লিস্ট আপনার কাছে আছেন, যথাসময়ে বের করবেন ফাইল। সেটা আগামী দিন যখন আমি বলবো তখন নিশ্চয়ই বলবো। এই মুহূর্তে যেহেতু কেস সাবজেক্টিভ আছে, প্রশাসনিক ভাবে আমার বক্তব্য এই তদন্তকে কোথাও না কোথাও এফেক্ট করতে পারে, তাই যেটা তদন্ত হচ্ছে যে সামনে আসবে দেখতে পাবেন। না, আপনি অর্জুন সিংকে গ্রেফতার করে ছাড়বেন এটা বলেছিলেন। সময় আসুক ঠিক বলবো। মানে এখন আপনি কি নমনীয় মনোভাব অর্জুন সিং এর প্রতি? আইনের পথে আইন চলছে এবং তদন্ত চলছে। এই সময় কোনো কিছু বললে সেটা তদন্তে অসুবিধা হতে পারে, তাই আইনকে আইনের পথে চলতে দিই। সোমনাথ বাবু, নিশ্চয়ই আইনের পথে চলবে, কিন্তু তখনও তো আইনের পথে চলছিল, তখনও তো বিচার হচ্ছিল, তখনও তো আপনি বলেছিলেন এই কথাগুলোই। আমি ঠিক বলবো, সময় আসুক নিশ্চয়ই আপনাদের জানাবো। ধন্যবাদ। আর এদিকে অর্জুন সিং এর অনুগামীরা তারা বিক্ষোভ দেখালেন বারাকপুর আদালতের সামনে। পাপ্পু এবং অর্জুন সিং অনুগামীরা আদালতের সামনে ড্রোনেও নজরদারি ছিল। পুলিশ এখন পর্যন্ত কোনো এভিডেন্স কালেক্ট করতে পারেনি। মোবাইল যেটা উদ্ধার হয়েছিল সেটা পঙ্কজের কাছ থেকে হয়েছিল, আর সেই মোবাইল থেকে সেই রকম কিছু পাওয়া যায়নি। আজকে টোটাল 9 দিনের পিসি চেয়েছিল, কোর্ট যে 7 দিনের পিসি দিয়েছে। এটা ফলস মামলা আছে, পরিকল্পনা করে পাপ্পু সিংকে অ্যাজ এ কনস্পিরেটর হিসাবে মামলাতে ইনভলভ করা হয়েছে। আগামী দিনে এটা আমরা প্রমাণ করে দেব কি পাপ্পু সিং এই মামলায় কোনো রকমই ইনভলভ নয়, নির্দোষ খালাস হবেন। একটা বিনা মতলবে হ্যারাসমেন্ট, আমরা আইনি লড়াই লড়বো। চক্রান্ত না থাকলে 5 দিনে কিছু পেলাম না তো 7 দিনে কী পাবো? আমার সব কাজ করতো, পলিটিক্যালি ইলেকশনটা পুরো কন্ট্রোল করতো। যখন উচ্চ আদালতে মামলা যাবে এমনি দুধ কা দুধ পানি কা পানি। আমার আইনের উপরে বিশ্বাস আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে আস্থা আছে।